মারাঠাদের বড় বড় সর্দাররা নিজেদের এক এক এলাকা ভাগ করে নিলেন। সেই সময় নাগপুরের মারাঠা ঘাঁটির সর্দার রঘুজি ভোসলে, তার প্রধানমন্ত্রী কূটবুদ্ধির এক ব্রাহ্মণ নাম ভাস্কর রাম, সংক্ষেপে লোকে তাকে ভাস্কর পণ্ডিত বলেই ডাকত। রাজা মন্ত্রী দুজনেরই ইচ্ছে বাংলাদেশটাকে কেড়ে নিয়ে নাগপুরের সঙ্গে যোগ করে দেওয়া। তখন বাংলাদেশ বলতে তার সঙ্গে বিহার আর উড়িষ্যাকেও বোঝাতো। মৃত নবাব সরফরাজ খাঁর আত্মীয় বন্ধুরা আলীবর্দীর উপর শোধ নেবার জন্য সুযোগ খুঁজছিলেন। এবার সুযোগ পেয়ে তারা রঘুজিকে বাংলায় আসবার জন্য নিমন্ত্রণ করে পাঠালেন। ইতিপূর্বে মারাঠারা দিল্লির বাদশার কাছ থেকে দেশের রাজস্বের চৌথ বা 4 ভাগের 1 ভাগ তাদের প্রাপ্য বলে স্বীকার করিয়ে নিয়েছিলেন। রঘুজি এখন আলীবর্দীর কাছ থেকে বাংলার চৌথ চেয়ে পাঠালেন। আলীবর্দী সেটা না দেওয়াতে 1742 সালে ভাস্কর পণ্ডিত 23 জন সর্দার আর 20,000 বর্গী নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে অভিযান শুরু করে দিলেন। ছোট ছোট টাট্টু ঘোড়ায় চড়ে নাগপুরের পাহাড়ি অঞ্চল থেকে বেরিয়ে পঞ্চকোট হয়ে বাংলার দক্ষিণ পশ্চিম কোণের জঙ্গলের পথ বেয়ে মারাঠা বর্গীরা বাংলা আর উড়িষ্যায় হুড়মুড় করে এসে পড়ত। তাদের হাতে পিঠে হালকা হাতিয়ার, মুখে শুধু এক বুলি, রুপিয়া লে আও, রুপিয়া লে আও। তখনই রুপি দিতে পারলে খানিকটা রক্ষে, না দিতে পারলে সঙ্গে সঙ্গে কাউকে দিতে হতো প্রাণ, কারো যেত হাত পা নাক কান কাটা, কাউকে হতে হতো চিরকালের মতন অন্ধ। ছেলে বুড়ো, ধনী নির্ধন, পণ্ডিত মূর্খ, স্ত্রী পুরুষ, কি পৈতেধারী ব্রাহ্মণ, কি পৈতেহীন শূদ্র, কি কীর্তনকারী বৈষ্ণব, কি বামাচারী শাক্ত, কি হিন্দু, কি মুসলমান, কারোরই এই মারাঠা ডাকুদের হাত থেকে নিষ্কৃতি ছিল না। দলে দলে লোক দেশ ছেড়ে অন্যত্র পালাতে লাগলো। চারিদিকে হাহাকার। মাঠে ধান নেই, ঘরে চাল নেই, ভিটে সন্ধে পড়ে না, কারো প্রাণের সুখ নেই, মনে এতটুকু স্বস্তি নেই, ভয়ে কখন বর্গী এসে হামলা লাগায়। বর্গীদের জব্দ করাও এক মুশকিলের ব্যাপার। তারা পার্থপক্ষে সামনাসামনি লড়বে না, আর এমনি তাদের ক্ষিপ্র গতি যে আজ যদি তাদের দেখা যায় কটকে, কাল তাদের দেখা যাবে মেদিনীপুরে, পরশু হুগলিতে কি বর্ধমানে, তারপর কাটোয়ায়, আর শেষে রাজধানী মুর্শিদাবাদেরই কাছে পিঠে। বুড়ো নবাব আলীবর্দী খাঁ বর্গীদের পিছন পিছন চরকির মতন ঘুরতে ঘুরতে সমানে তাদের সঙ্গে লড়ে গেলেন। বছর দেড়েক যুদ্ধ করে বুঝলেন যে এদের মাথা ভাস্কর পণ্ডিতকে সাবার করতে না পারলে আর কিছুই করা যাবে না। ভাস্কর পণ্ডিত তখন কাটোয়ার নিচে দাইহাটিতে কিছুদিন ধরে খাড়া বসে আছেন। 1.5 বছর আগে ঠিক এইখানেই বসে তিনি খুব ঘটা করে দুর্গাপূজা আরম্ভ করেছিলেন। নবদ্বীপের পণ্ডিত সমাজকে সামাজিক এবং বিদায়ী পাঠিয়ে খুশি করে দিয়েছিলেন। কিন্তু সেবার সে পুজো তিনি শেষ করতে পারেননি। বিজয়া দশমীর আগেই আলীবর্দী খাঁ সশন্যে তার উপর লাফ মেরে পড়েছিলেন। ভাস্করকে প্রতিমা বিসর্জন না দিয়েই পুজো ছেড়ে উঠে পালাতে হয়েছিল। এখন সেই দাইহাটিতেই আলীবর্দী খাঁর 2 বিশ্বস্ত দূত মোস্তফা খাঁ আর রাজা জানকী রাম এসে দেখা করলেন। ভাস্কর পণ্ডিতকে জানালেন আলীবর্দী খাঁ মারাঠাদের সঙ্গে সন্ধি করতে ইচ্ছুক। সন্ধির শর্তগুলো বোঝাপড়া করে নেবার জন্য তিনি পণ্ডিতকে রাজধানীর কাছে মন করা বলে এক জায়গায় দেখা করতে অনুরোধ জানিয়ে পাঠিয়েছেন। ভাস্কর পণ্ডিত প্রথমটা যেতে চাইলেন না, ভাবলেন এর মধ্যে নিশ্চয়ই কিছু কারসাজি আছে। কিন্তু যখন মুস্তফা খাঁ কোরআন ছুঁয়ে আর জানকীরাম গঙ্গা জল তামা তুলসী নিয়ে সবার সামনে দিব্যি গাইলেন, তখন তিনি আর দোমনা না করে আলীবর্দী খাঁর সঙ্গে দেখা করতে রাজি হয়ে গেলেন। কিছুদিন পরে ভাস্কর পণ্ডিত 23 জনের মধ্যে তার 22 জন সর্দার আর 20,000 বর্গী নিয়ে রাজধানীর কাছে মনকারা এসে উপস্থিত হলেন। নবাবের সঙ্গে সন্ধির প্রস্তাব আলোচনা করার জন্য প্রকাণ্ড এক তাঁবু ফেলা হয়েছে। বাইরে থেকে দেখলে কিছুই বুঝতে পারা যায় না, কিন্তু তার ভিতরে আনাচে কানাচে নবাবের সৈন্যরা গা ঢাকা দিয়ে লুকিয়ে আছে। ভাস্কর পণ্ডিত তাঁবুর কাছে আসতেই মুস্তফা খাঁ আর জানকীরাম বেরিয়ে এসে তাকে শিষ্ট সম্মান জানিয়ে অভ্যর্থনা করে তাঁবুর ভিতর নিয়ে গেলেন। ভাস্কর কিছুই টের পেলেন না। কিছুক্ষণ পরে মুস্তফা আর জানকীরাম কাজে ওজর দেখিয়ে কোথাও সরে পড়লেন। ভাস্কর রাম আস্তে আস্তে নবাবের দিকে এগিয়ে চলেছেন। হঠাৎ তাঁবুর চারদিকের কানাত পড়ে গেল। আলীবর্দী খাঁ 3 বার প্রশ্ন করে ঠিক বুঝতে পারলেন যে ব্যক্তি তার সামনে দাঁড়িয়ে তিনি সত্যিই ভাস্কর পণ্ডিত। অমনি কি একটা ইশারা চলল। মুহূর্তের মধ্যে মীর কাজিম খাঁ বাঘের মতন ভাস্কর পণ্ডিতের ঘাড়ে লাফিয়ে পড়ে তলোয়ারের এক কোপে পণ্ডিতজিকে সোজা দুখান করে ফেললেন। তারপর একে একে ভাস্কর পণ্ডিতের সঙ্গে যেসব মারাঠা সামন্ত এসেছিলেন তাদের প্রায় সবাই আলীবর্দীর সৈন্যদের হাতে কাটা পড়লেন।
মুস্তফা খাঁ বাইরে থেকে বর্গীদের সঙ্গে বেদম লড়ে তাদের মেরে কেটে ছাড়খাড় করে দিলেন। দুদিনের মধ্যে সারা বাংলা মুলুকে আর একটিও বর্গী রইল না। কিন্তু এইখানেই বর্গীর হাঙ্গামা শেষ হলো না। 1742 সাল থেকে শুরু করে একেবারে সেই 1751 সাল পর্যন্ত এক নাগারে 10-10টা বছর এই রকমই হাঙ্গামা চলে। তারপর শান্তি হলো। আলীবর্দী খাঁ অবশেষে চৌথ অর্থাৎ বাংলাদেশের রাজস্বের সিকিভাগ হিসেবে উড়িষ্যা প্রদেশ মারাঠাদের হাতে ছেড়ে দিলেন। কেবল দেবার পূর্বে মেদিনীপুর জেলাটা উড়িষ্যা থেকে বের করে নিয়ে বাংলাদেশের সঙ্গে জুড়ে দিলেন। দুই প্রদেশের মাঝে রইল সুবর্ণরেখা নদী। কিন্তু বাংলাদেশের রাঢ় অঞ্চল তখন আর মোটেই সুফলা শস্য শ্যামলা নয়। বর্গীর হাঙ্গামার ফলে বাংলাদেশ অনেক দিন পর্যন্ত দুরবস্থার হাত থেকে মাথা তুলে সোজা হয়ে দাঁড়াতে পারেনি।